আসসালামু আলাইকুম। জব প্রিপারেশন একাডেমি থেকে সকলকে স্বাগতম। শুরু করছি আজকে মহা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে হলো জ্যামিতির ক্লাস। তাহলে জ্যামিতির কথাটা উচ্চারণ করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কথাটা আসে সেটা হলো জ্যা আর হলো মিতি। এই দুটো শব্দের সমন্বয় কি? জ্যামিতি। তাহলে জ্যা শব্দের অর্থ হলো ভূমি, জ্যা শব্দের অর্থ কি? ভূমি। আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ, পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ দাঁড়ায় কি? ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির পরিমাপ। আমাদের পরীক্ষায় আসে জ্যামিতি শব্দের অর্থ কি? জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ যদি ভূমির পরিমাপ হয়, তাহলে জ্যামিতি কাকে বলা হয়? ভূমির পরিমাপকে কি বলা হয়? জ্যামিতি বলা হয়। তাহলে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? পরীক্ষায় অনেক সময় আসে যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয়, এই প্রশ্নটা নিয়ে আমাদের মাঝে অনেকের ভুল ধারণা থাকে, আজকে সলভ নিয়ে নেন। জ্যামিতি যখন আসে আমাদের দুটো অপশন আমরা সব সময় চিন্তা করি, একটা হলো মিশর, একটা কি? মিশর, আর একটা হলো গ্রিস। এই দুটো নিয়ে আমাদের কনফিউশন থাকে। একটা কথা মনে রাখবেন, যদি পরীক্ষায় দেখেন যে শুধুমাত্র মিশর অপশন আছে, যদি পরীক্ষায় দেখেন শুধুমাত্র মিশর অপশন আছে, তাহলে আমরা মিশর অপশনটা দেব। এবং যদি শুধুমাত্র গ্রিস অপশনে থাকে তাহলে আমরা গ্রিস দেব। এখনো প্রশ্ন থাকতে পারে, যদি পরীক্ষায় দুটোই থাকে তাহলে আমরা কি করব? মিশরও আছে, গ্রিস আছে। তাহলে মনে রাখতে হবে যে ওই ক্ষেত্রে গ্রিস হবে না, ওই ক্ষেত্রে কি হবে না? গ্রিস হবে না। আর পরীক্ষায় 99% আপনারা দুটো অপশনের মধ্যে এই দুইটাই পাবেন। সেই হিসাবে আমাদের অপশন হবে মিশর, কিন্তু আমরা ভুল করে সব সময় কি উত্তর দিয়ে দেই? উত্তর দিয়ে দেই গ্রিস। সেই জিনিসটা আমরা বারবার ভুল করি। এরপরে জ্যামিতি কে আবিষ্কার করেন? জ্যামিতি কে আবিষ্কার করেন? জ্যামিতি আবিষ্কার করেন ইউক্লিড। তাহলে জ্যামিতি কে আবিষ্কার করেন? ইউক্লিড। জ্যামিতি কে আবিষ্কার করেন? ইউক্লিড। আজকে আমরা প্রথমে বিস্তারিতভাবে সংজ্ঞা শিখব, বেসিক নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে যে আমরা সম্পূর্ণরূপে বিসিএস এর প্রশ্ন সলভ করব, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সলভ করব, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই প্রশ্ন সলভ করবো, এবং 11 থেকে 20তম গ্রেডে যে প্রশ্নগুলো আসে জ্যামিতি সেইগুলো সলভ করবো। আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে থাকবে, তিনি জ্যামিতির সম্পর্কে যদি তিনি বিন্দুমাত্র ধারণা না থাকে, আজকের ক্লাস করলে সে সম্পূর্ণরূপে সব কিছু শিখতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। আমাদের এই অংশটুকু আমরা মোটামুটি সবাই জানতাম। সর্বপ্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো বিন্দু। সর্বপ্রথম যে জিনিসটা শিখবো তার নাম কি? বিন্দু। বিন্দু কিরকম? এই যে গোল একটা চিহ্ন, এরকম একটা বিন্দু দেয়া আছে। এখন বিন্দু জিনিসটা কি? বিন্দু জিনিসটা কি? এখন দেখেন এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি, বিন্দুর কি আছে? অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে। অর্থাৎ পরীক্ষায় থাকে যে বিন্দুর কোনটি নিচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য। ঠিক আছে, লেখা থাকলো যে অবস্থান আছে। তাহলে আমরা জেনে নিলাম যে বিন্দুর কি আছে? নির্দিষ্ট একটা অবস্থান আছে। কিন্তু বিন্দুর কি নাই? বিন্দুর কি নাই? আমাদের পরীক্ষার ভাই বারবার প্রশ্নগুলো আসে, বিন্দুর কি নাই? বিন্দুর নির্দিষ্ট কোনো কি নাই? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই একটাও নাই। কি নাই? দেখেন শুধুমাত্র একটা অবস্থান আছে, এর বাইরে কি নাই? এর দৈর্ঘ্যও নাই, এর প্রস্থও নাই, এর উচ্চতাও নাই। ঠিক আছে, তাহলে বিন্দুর শুধুমাত্র কি আছে? বিন্দুর শুধুমাত্র একটা অবস্থান আছে, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। তাহলে আমাদের সংজ্ঞা কি আসবে? আমাদের ঢাকা বোর্ডে যদি আসে যে বিন্দু কাকে বলে? যার নির্দিষ্ট অবস্থান আছে, যার কি আছে? নির্দিষ্ট অবস্থান আছে, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই এবং উচ্চতা নাই, তাকে কি বলবো? আমরা বিন্দু বলবো। এবার যেইখান থেকে আমাদের প্রশ্ন আসে, বারবার অনেক প্রশ্ন মেন পরীক্ষা আসে, সেগুলো আমরা এখন শিখবো, এবং সেখান থেকে আমরা বেসিক না জানার কারণে আমরা বারবার তার বৈশিষ্ট্যগুলো বারবার ভুল করি। তার 1 নাম্বার হলো রেখা, 2 নাম্বার হলো রেখাংশ, আর একটা 3 নাম্বার হলো রশ্মি। এই জিনিসগুলো থেকে আমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, বাট আমরা ভুল করি। আজকের পর থেকে আর ভুল করব না, কারণ আজকে আমরা চিরতরে শিখে নেব। তাহলে রেখাংশ এবং রশ্মি, এই যে তিনটা জিনিস
বা 3টা বিষয় লিখেছি। এখানে সর্বপ্রথম আমরা যদি রেখাংশ নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে রেখাংশ মূলত 2টা অংশ নিয়ে বা 2টা শব্দ নিয়ে গঠিত। একটা কি রেখা যোগ অংশ, রেখা যোগ কি অংশ। তাহলে রেখা কি, আমাদের রেখা থেকে শিখে নিচ্ছি। রেখা হলো, দেখেন যদি এই যে একটা দাগ দিলাম এবং অবিকল ভাবে চলমান থাকবে, অবিকল ভাবে কি আছে, চলমান আছে, অর্থাৎ অবিকল ভাবে তারা চলতেই থাকলো, অর্থাৎ এই পাশ দিয়েও যেতে থাকলো, এই পাশ দিয়েও কি থাকলো, যেতে থাকলো, এটা কি রেখা। তাহলে রেখার যে বৈশিষ্ট্য সেটা কি পাইলাম, রেখা দুই ভাবে শুধুমাত্র চলমান থাকবে। এই রেখার নির্দিষ্ট কোনো একটা অংশ যদি আমরা কর্তন করে নেই, একটা রেখার কি নেব, নির্দিষ্ট কোনো অংশ নেব, একটা রেখার যদি কোনো নির্দিষ্ট অংশ আমরা নিয়ে থাকি তখন তাকে বলবো কি রেখাংশ। তাহলে রেখাংশ কাকে বলে, একটা রেখার নির্দিষ্ট অংশকে বলা হয় কি রেখাংশ। তাহলে আমরা যদি রেখাংশের বৈশিষ্ট্য লিখি তাহলে কি লিখবো, দেখেন এই যে রেখাংশর বড় একটা জায়গা, এখান থেকে একটা নির্দিষ্ট অংশ নিছে, তাহলে প্রান্ত বিন্দু আছে, দেখেন এই যে একটা প্রান্ত বিন্দু আছে, এই যে একটা প্রান্ত বিন্দু আছে, তাহলে 2টা প্রান্ত বিন্দু আছে। তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি, আমাদের পরীক্ষায় এই প্রশ্ন আসে যে রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি। তাহলে আমরা লিখব যে রেখাংশের প্রান্ত বিন্দু, রেখাংশের প্রান্ত বিন্দু 2টি। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি, 2টি। তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা পেলাম, 2টা পেলাম। এরপরে দেখেন, মনে করেন এই যে আমরা একটা জিনিস নিয়েছিলাম, একটা রেখা নিয়েছিলাম, এখন আপনার 5টা ভাই আছে, 5টা ভাইকে একটা জমি কি করলো, 5টা ভাগ করে দেওয়া হলো। তাহলে নির্দিষ্ট তার দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট তার কি আছে, জায়গা আছে, ঠিক আছে। তাহলে রেখার নির্দিষ্ট যেহেতু একটা অংশ আছে, তাহলে এর দৈর্ঘ্য কি হবে, এর দৈর্ঘ্য হবে সসীম, অর্থাৎ নির্দিষ্ট। তাহলে আমরা কি লিখতে পারি, বৈশিষ্ট্য কি, যে এর দৈর্ঘ্য সসীম, সসীম বা নির্দিষ্ট, সসীম বা কি নির্দিষ্ট। তাহলে রেখাংশের দৈর্ঘ্য কি পেলাম, নির্দিষ্ট পেলাম, রেখাংশের দৈর্ঘ্য কি পেলাম, নির্দিষ্ট পেলাম। তাহলে আমরা রেখাংশের দুটো বৈশিষ্ট্য লিখলাম, একটা হলো রেখাংশের প্রান্ত বিন্দু পাবো 2টা, রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা, 2টা, এবং এর দৈর্ঘ্য কি সসীম বা নির্দিষ্ট, এর দৈর্ঘ্য কি সসীম বা নির্দিষ্ট। তাহলে রেখা যদি আমরা শিখি তাহলে দেখেন রেখা শুধু দুই পাশ দিয়ে চলমান, আমাদের জীবনের মতো দুই পাশ দিয়ে কি চলমান, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এর কি নাই কোনো থামাথামি নাই। তাহলে যেহেতু কোনো থামাথামি নাই, কই থেকে শুরু হয়েছে কই যে শেষ হবে আমরা কিচ্ছু জানি না, সুতরাং এর প্রান্ত বিন্দু নাই। তাহলে রেখার কি নাই, প্রান্ত বিন্দু নাই, প্রান্ত বিন্দু নাই। তাহলে রেখাংশের কি নাই, কোনো প্রান্ত বিন্দু নাই। দ্বিতীয়ত দেখেন এর কোনো নির্দিষ্ট অংশ নাই, এর কি নাই, নির্দিষ্ট কোনো অংশ নাই। তাহলে এর দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য কোন অংশ হবে আমরা জানি না, কি নাই, দৈর্ঘ্য কোন অংশ হবে আমরা কিচ্ছু জানি না। তাহলে আমরা কি লিখব, যে এর দৈর্ঘ্য অসীম, অসীম বা অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অর্থাৎ কোথায় যাবে কি হবে না হবে কিচ্ছু আমরা জানি না। তাহলে আমরা দুটো অলরেডি শিখে গেলাম, যে রেখাংশ কি শিখেছি, যে রেখাংশের প্রান্ত বিন্দু 2টা, রেখাংশের প্রান্ত বিন্দু 2টা, কারণ এই যে একটা প্রান্ত বিন্দু, এই যে একটা প্রান্ত বিন্দু, তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু 2টা, কিন্তু রেখার প্রান্ত বিন্দু নাই, কোনো কি নাই, প্রান্ত বিন্দু নাই, কই থেকে শুরু হবে কই যে শেষ হবে কোনো প্রান্ত বিন্দু নাই। কিন্তু এর দৈর্ঘ্য দেখেন, রেখার কি নাই, দৈর্ঘ্য অসীম বা অনির্দিষ্ট, অর্থাৎ কোথায় যাবে কোথায় যে শেষ হবে কোনো নির্দিষ্ট নাই, সুতরাং এজন্য কি এর দৈর্ঘ্য অসীম। কিন্তু রেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, রেখাংশের কি থাকে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। এরপর আমরা যদি রশ্মি শিখি, এখন দেখেন একটা রশ্মি, মনে করেন এই যে চলমান, সোজাই দিন, এই যে এখান থেকে শুরু হয়েছে চলমান, মনে করেন আপনার একটা বন্ধু আছে, ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু যেটা, তিনি অবিবাহিত,
এখন তিনি কি করলেন, এই যে বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়ে তিনি তার জীবন সঙ্গীর সন্ধানে চলমানভাবে খুঁজতেই আছে, তার মনের মতো আর পাচ্ছে না। তাহলে এই যে চলমানভাবে থাকলো, অর্থাৎ এই যে বাসা থেকে বের হলো, এখান থেকে মনে করেন ঢাকা আসলো, ঢাকা থেকে মাদারীপুর থেকে শরীয়তপুর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ইন্ডিয়া, এভাবে কি করলো, তিনি চলমানভাবে যাইতেই থাকলো, কিন্তু কোথায় যে আর তার নির্দিষ্ট ব্যক্তিটাকে পেলে না। এটাই হলো রশ্মি। সুতরাং এর প্রান্ত বিন্দু আছে, কিন্তু কোন জায়গায় যে থামবে তার কোনো নির্দিষ্ট নাই। তাহলে আমরা কি লিখবো, যে এর প্রান্ত বিন্দু কয়টি? এর প্রান্ত বিন্দু একটি। এর প্রান্ত বিন্দু কয়টি? এর প্রান্ত বিন্দু একটি। এর প্রান্ত বিন্দু কয়টি? একটি। কিন্তু দেখেন এর কি নাই, এর দৈর্ঘ্য অসীম। এর দৈর্ঘ্য কি? অসীম। তার মানে এই যে বাসা থেকে যে বের হলো, তিনি কোথায় গিয়ে থামবে তার কোনো কি নাই, নির্দিষ্ট নাই। সুতরাং তার দৈর্ঘ্য কি? অসীম। তাহলে আমরা যদি এবার একটু বিস্তারিত আবার একটু আলোচনা করি, দেখেন প্রথম আমরা রেখাংশ নিয়ে কথা বলেছিলাম, যে একটা রেখার নির্দিষ্ট অংশকে বলা হয় রেখাংশ, এবং এই যে রেখাংশ একটা রেখার নির্দিষ্ট একটা অংশ। সুতরাং এর কি আছে? দুইটা প্রান্ত বিন্দু আছে, এবং এর নির্দিষ্ট কি আছে? দৈর্ঘ্য আছে। কিন্তু রেখার কি নাই? কোনো প্রান্ত বিন্দু নাই। রেখার কি নাই? কোনো প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ কই থেকে শুরু হয়েছে এটার কোনো প্রান্ত বিন্দু নাই। কিন্তু এর দৈর্ঘ্য অসীম। কেন অসীম? কারণ এটা কোথায় যায় থামবে এবং কোথায় থেকে শুরু হয়েছে কেউই জানে না। সুতরাং এর দৈর্ঘ্য কি? অসীম। এরপরে রশ্মিকে এর বাসা থেকে বের হয়েছে, কিন্তু বের হয়ে সে কোথায় যে তার কাঙ্ক্ষিত বস্তুকে খুঁজে পাবে সেই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত জানি না। সুতরাং সে চলমান ভাবে কি থাকবে। সুতরাং যার প্রান্ত বিন্দু আছে একটি, যার প্রান্ত বিন্দু আছে কয়টি? একটি, কিন্তু দৈর্ঘ্য অসীম, কোথায় যা থামবে আমরা জানি না। সেই জন্য একে আমরা কি বলবো? রশ্মি বলবো। আশা করি এই বিষয়টা আপনাদেরকে সকলে ক্লিয়ার হয়েছে। আমরা পরীক্ষায় বারবার এগুলো ট্যাসিক না জানার কারণে ভুল করে বসি, একটা বৈশিষ্ট্য আরেকটা অংশের মধ্যে ঢোকাই দেই, কারণ আমরা বেসিকগুলো জানতাম না। আশা করব আজকের পর থেকে পরীক্ষায় আসলে আর আপনাদের ভুল হবে না। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমান্তরাল। খেয়াল করেন সমান্তরাল কি? সমান্তরাল মানে আমরা যদি বিশ্লেষণ করি, দেখেন সমান্ত যোগ আড়াল, সমান্তরাল, অর্থাৎ সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। আচ্ছা, কি সমান থাকবে? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই দুইটা রেখার বিন্দুগুলো যদি পরস্পর সমান আকারে চলে, অর্থাৎ এই দুটো কি আকারে চলে? সমান আকারে চলে, তখন তাকে সমান্তরাল বলে। অর্থাৎ দুইটি রেখা যদি সমান্তরাল ভাবে চলে, দুটি রেখা কি আকারে চলছে? সমান্তরাল আকারে চলছে। যেমন রেল লাইনের রাস্তা কি হয়? সমান আকারে চলে, তাকে কি বলা হয়? সমান্তরাল বলা হয়। কিন্তু খেয়াল করে দেখেন, যদি এইভাবে চললো, এইখানে একটু প্রান্ত বিন্দু একরকম, এই জায়গায় দূরত্বটা একরকম, এই জায়গায় দূরত্বটা একরকম, কিন্তু এখানে কি হয় নাই? সমান হয় নাই। সুতরাং এটাকে আমরা সমান্তরাল বলতে পারবো না। এটাকে আমরা সমান্তরাল বলতে পারবো। এখন সমান্তরাল কেন শিখলাম? এখানে একটা সংজ্ঞার ভিতরেই লুকায়িত আছে। দেখেন যে সমান্তরালের দুইটি রেখা সমান আকারে চলবে। সমান্তরালের দুইটি রেখা কি আকারে চলবে? সমান আকারে চলবে। এখন দেখেন আমাদের পরীক্ষায় কিভাবে আসে, বলা হলো দুইটা ট্রেন সমান্তরাল রেখায় ভাবে চলতেছে এবং তারা যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তারা কয়বার সংঘর্ষে লিপ্ত হলো? আবারও বুঝেন প্রশ্নটা। আমরা অবশ্যই লিখিত আকারে করব, একটু পরে আমরা সমস্ত কিছুই লিখিত আকারে প্রশ্ন সলভ করব। যে বলা হলো দুইটা ট্রেন যদি সমান্তরাল ভাবে চলে, দুইটা রাস্তা দিয়ে, এই যে একটা রাস্তা দিয়ে
এই যে একটা রাস্তা দিয়ে ট্রেন চলতেছে, যদি এই রাস্তা দিয়ে একটা ট্রেন যায়, এই রাস্তা দিয়ে একটা ট্রেন যায়, দুইটা ট্রেন যদি সমান্তরাল ভাবে চলে এবং তারা সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তারা কয়বার সংঘর্ষে লিপ্ত হবে? অপশনে দেয়া থাকলো 1 বার, 2 বার, 3 বার, 0 বার। আপনার মাথায় কাজ করলো কি? আপনি ভাবলেন সংঘর্ষ হইলে তো মনে করলাম এই জায়গায় সংঘর্ষ হয়েছে, সর্বোচ্চ 1 বার সংঘর্ষ হইতে পারে, এরপরে তো আর সংঘর্ষ হবে না, কারণ ট্রেনটাই তো চলবে না। কিন্তু আপনার ধারণাটা ভুল। সমান্তরাল রেখার সংজ্ঞাই হলো এরা সমানভাবে চলবে। এরা কিভাবে চলবে? সমানভাবে চলবে। এরা কিভাবে চলবে? সমানভাবে চলবে, কখনো আঁকা বাঁকা হয়ে চলবে না। যদি আঁকা বাঁকা হয়ে নাই চলে, তাহলে কখনো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ থাকলো না। সুতরাং উত্তর হবে কি বার? 0 বার। আর আমরা ভুল করে ফেলেই দেই 1 বার। আমরা প্রশ্ন সলভে চলে যাব এখন। যারাও এখনো দেখতেছেন ভিডিওটা, অবশ্যই যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই তারা শেয়ার করেন, যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করেন। আমরা মূল ক্লাসে প্রশ্ন সমাধানে এখন চলে যাব। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্ন সমাধানে, অর্থাৎ এই প্রশ্নটা এসেছে 36তম বিসিএস পরীক্ষায়। কি এসেছে? বলছে যে দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? প্রশ্নটা বোঝেন, প্রশ্নটা বোঝেন। বলছে দুইটা সমান্তরাল রেখা, কি রেখা? সমান্তরাল রেখা। এই যে একটা সমান্তরাল রেখা, এই যে একটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কি করছে? কয়টি বিন্দুতে ছেদ করে? কল্পনা করেন এটা 36তম বিসিএস পরীক্ষা এসেছে। কততম বিসিএস পরীক্ষা এসেছে? 36 নম্বর বিসিএস পরীক্ষা এসেছে। তাহলে এই যে দুইটা সমান্তরাল রেখা এরা কি করতেছে? চলতেছে। এখন বলছে যে কয়টি বিন্দুতে ছেদ করবে। চিন্তা করেন, এই যে একটা সমান্তরাল রেখা চলে যাচ্ছে, এই যে একটা সমান্তরাল রেখা চলে যাচ্ছে, আপনি হয়তো ক্যালকুলেশন করতেছেন মনে, কিন্তু ও ভাই বোন, আপনি একটা জিনিস চিন্তা করেন, সমান্তরাল রেখার সংজ্ঞাটা কি? এখানে বলছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার সংজ্ঞাটাই হলো এরা সমানভাবে চলবে, জীবনে কখনো কি হবে না? মিলিত হবে না, জীবনে কখনো ছেদ করবে না। সুতরাং কোনো 4 বার, 2 বার, 1 বার করার কোনো সুযোগ নাই। সুতরাং উত্তর কি হবে? 0 বার। উত্তর কি হবে? 0 বার। কারণ সমান্তরাল রেখার সংজ্ঞাই হয়েছে যে এরা সমানভাবে চলবে। এরা কিভাবে চলবে? সমানভাবে চলবে, কখনো মিলিত হওয়ার কোনো সুযোগ এদের নাই। সুতরাং উত্তর হবে কি? 0। পরের 2 নম্বর প্রশ্নটা কি আছে? যে দুই লাইন, খেয়াল করেন যে দুটি লাইন, কয়টি লাইন? দুটি লাইন। আমরা প্রথম প্রশ্নটা যদি মুছে দেই একটু, যে বলছে কি দুটি লাইন একে অন্যের হতে, দুইটা লাইন একে অন্যের হতে, আমরা যদি উপরেরটা এবার মুছে দেই, এখানে আমরা যদি উদাহরণটা দেখাই, এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছে। বলছে যে দুই লাইন একে অন্যের হতে, প্রশ্নটা আগে বুঝতে হবে যে দুইটা লাইন একে অন্যের হতে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। এই যে দুইটা লাইন যাচ্ছে, খেয়াল করেন দুইটা কি যাচ্ছে? লাইন যাচ্ছে। এর দূরত্ব হলো 2 মিটার, অর্থাৎ 2 মিটার। এই যে মাঝে যে রাস্তা, এই যে জায়গাটা, এর জায়গাটা হলো উচ্চতা হলো 2 মিটার। সুতরাং এই 2 মিটার সমান্তরাল ভাবেই চলে যাচ্ছে। যদি চলে যায়, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে যায়? এই যে 2 মিটার ভাবে তারা যাচ্ছে, তাহলে তারা সমান্তরাল ভাবে কখন যা মিলিত হবে? এই অঙ্কটা যখন আসবে তখন আপনি কি করবেন? ঐকিক নিয়মের অঙ্কের মধ্যে যাইয়া একেবারে অস্থির, ঐকিক নিয়মের অঙ্ক একবার ভাইজা খাবেন। এই পরীক্ষা আসছে, প্রশ্ন মিলিয়ে নেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছে। তাহলে আমরা সমান্তরাল রেখার সংজ্ঞা কি শিখেছিলাম? যে সমান্তরাল কথাটা এসেছে, সমান্তরাল রেখার সংজ্ঞাই শিখেছিলাম যে দুইটা রেখা সমানভাবে চলবে, এরা কখনো কি হবে না? কখনো মিলিত হবে না। কি হবে না? কখনো এরা মিলিত হবে না। যদি এরা কখনো আমাদের সমান্তরাল রেখার সংজ্ঞা অনুসারে মিলিত না হয়ে থাকে, সুতরাং তারা কখনোই কি হবে না? মিলিত হবে না। যেহেতু মিলিত হবে না, তাহলে আমার উত্তর অপশন আছে 400 মিটার, 600 মিটার, 200 মিটার, আর কখনোই না। তাহলে আমার উত্তর কি হবে? কখনোই না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই ভাই বোন?
আমার কি করতে হবে, সমান্তরাল রেখার সংজ্ঞাটা বুঝতে হবে। সমান্তরাল রেখার সংজ্ঞাই হইছে হলো তারা সমানভাবে চলবে, তারা কখনো কি হবে না, মিলিত হবে না। আমরা যখনই দেখি এইভাবে আমরা ঐকিক অঙ্ক শুরু করে দেই, বাট কখনো এটাই ভাবি না সমান্তরাল রেখার সংখ্যা কিন্তু এটা না। সমান্তরাল রেখার সংজ্ঞাই হয়েছে এরা কখনো পরস্পর সর্বদা পরস্পর ভাবে সমান বিন্দুতে চলবে, এরা কখনোই কি হবে না, মিলিত হবে না। আশা করি দুইটা প্রশ্ন বুঝে পেরেছেন। একটা বিসিএস এর প্রশ্ন সলভ করে পেরেছি, একটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সলভ করেছি। আজকে যারা শেষ পর্যন্ত ক্লাস করবে এরকম অনেক প্রশ্ন আজকে সলভ হবে, যে আমি তীর চিন্তা আজকে চিরতরে বিদায় করে দেব মাথা থেকে ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর অঙ্ক দেখেন কি বলছে, যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা হয়? অপশনে কি আছে, মিশর, আরবে, গ্রিসে, চীনে। এখন আমরা অনেকে যেটা করি, মুখস্থ বিদ্যা আমাদের যাদের আছে তারা আমরা কি করি, যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচিত হয় আমরা ডাইরেক্ট কি করি, গ্রিসে উত্তর দিয়ে দেই। আবার কেউ কেউ আছে ভুলে মিশর উত্তর দিয়ে দেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি প্রশ্নের অপশনে গ্রিস থাকে, মিশর না থেকে শুধুমাত্র গ্রিস থাকে, সেই ক্ষেত্রে গ্রিস হবে। যদি প্রশ্নের অপশনে, উত্তরের অপশনে শুধুমাত্র গ্রিস থাকে, মিশর না থাকে, সেই ক্ষেত্রে গ্রিস হবে। আর যদি কখনো দুটোই থাকে, মিশর এবং গ্রিস থাকে, তাহলে উত্তর কি হবে, মিশর হবে। উত্তর কি হবে, মিশর হবে। তখন কি হবে না, গ্রিস হবে না, যেটা আমরা সর্বপ্রথম করেছিলাম। তাহলে আজকের থেকে আপনারা এই ভুলটা কেউ, আমার স্টুডেন্ট যারা আছেন তারা এই ভুলটা কেউ কখনো করবেন না। যখনই দেখবেন যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়, যদি শুধু উত্তর অপশন গ্রিসে থাকে, ওই ক্ষেত্রে গ্রিসে দিবেন, আদারওয়াইজ কখনো কি দিবেন না, গ্রিসে দিবেন না, সবসময় কি দিবেন, মিশরে দিবেন। এরপরে দেখেন 3 নম্বর জ্যামিতিটা কি বলছে একটু পড়ে নেন, যে একটি সরল রেখার সাথে, একটি কিসের সাথে, সরল রেখার সাথে। ঠিক আছে, আমরা একটা সরল রেখা আঁকলাম। কি বলছে, একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হলে, একটা সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি মানে যোগ কত। তাহলে দেখেন, আমরা যদি একটা রেখাংশ নেই, বলছে এর সাথে যে কোনো একটা কি করব, রেখাংশ দেব, যেখানে দেই সেখানে ইচ্ছা। আমরা যদি নিচেও দিতে পারেন সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানে একটা কি দিবেন, রেখাংশ দিলেন। এখন রেখাংশ মনে করেন এটা 60 ডিগ্রি হলো, যা মনে হয় এটা ধরেন 20 ডিগ্রি 30 ডিগ্রি, আপনার যা ইচ্ছা দিলেন। কিন্তু প্রশ্নের অপশনে কি বলছে, একটি সরল রেখা। আচ্ছা, একটা সরল রেখা যদি সেটা সরল রেখার উপরে কোণ উৎপন্ন করে, তাহলে দুই পাশের কোণ মিলে সব সময় 180 ডিগ্রি হয়। সব সময় কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। কারণ এই পাশে যদি আপনি 30 নেন, তাহলে এই পাশে 150 আছে। এই পাশে যদি আপনি 20 নেন, এই পাশে 160 আছে। সুতরাং যদি দেখেন কখনো একটা সরল রেখার উপরে আপনি কোনো একটা রেখাংশ যোগ করতেছেন, ওই দুইটার সমষ্টি বলে, ওই দুইটার কি বলে, সমষ্টি বলে, তাহলে যেই কোণে অঙ্কন করতে বলুক না কেন, সবসময় কত হবে, দুইটা যোগফল মিলিয়া 100 কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। দেখেন এই যে উত্তরে কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে। বিষয়টা আবারও বোঝেন, বলেছে যে একটা রেখাংশ নেব, একটা সরল রেখা নেব, একটা সরল রেখার উপরে একটা কি আঁকবো, কোণ আঁকবো। একটা সরল রেখার উপরে একটা রেখাংশ নেব। এখন রেখাংশ নিলে দেখেন দুইটা কোণ হয়েছে, এই যে একটা কোণ হয়েছে, এই যে একটা কোণ হয়েছে। এখন আপনি নিলেন, এখন আপনি বললেন যে স্যার ঠিক আছে, আমি এভাবে না দিয়া আমি কি করব, মনে করলাম একটু উল্টা নিব, আমি এইভাবে নিল। আচ্ছা, এই পাশে 20, তাহলে এই পাশে কত হয়ে যাবে, 160 হয়ে যাবে। কারণ এই দুইটা মিলেই যদি 180 ডিগ্রি হয়, দুইটা মিলে একটা সরল কোণের দুটা মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই পাশে 20 নিলে এই পাশে কত, 160, এই পাশে 50 নিলে এই পাশে কত, 130। এখন দুইটার যোগফল কত, 180। সুতরাং যখন এই প্রশ্ন দুটোর সমষ্টির কথাটা বলবে, আমরা কত ডিগ্রি দেব, 180 ডিগ্রি দেব। আশা করি এই প্রশ্নটা কত হচ্ছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটা এসেছে। সুতরাং আশা করব এরপরে এইরকম প্রশ্ন আসলে আমরা ভুল করব না। ওকে, এরপরে 5 নাম্বারটা দেখুন কি বলছে, যে ত্রিভুজ ABC এর
কোণ এ হচ্ছে 45 ডিগ্রি, কোণ এ কত 45 ডিগ্রি, আর কোণ বি সমান কত 30 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ আঁকি, খেয়াল করে দেখেন আমরা একটা কি আঁকলাম, কোণ আঁকলাম। কোণ কি, মনে করেন কোণ এ, এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে বলছে যে কোণ এ হলো 45 ডিগ্রি, কোণ এ কত 45 ডিগ্রি এবং কোণ বি হলো কত 30 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত, কোণ সি এর মান কত? তাহলে প্রশ্নটা আমরা বুঝি, বলছে একটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ আমরা এঁকেছি কি এবিসি, একটা ত্রিভুজ আঁকছি, এর এ হলো 45 ডিগ্রি, আমরা এ সমান কত দিছি 45 ডিগ্রি দিছি, বি সমান বলছে 30 ডিগ্রি, আমরা বি সমান কত ডিগ্রি দিছি 30 ডিগ্রি দিছি। বলছে এই সি এর মান কত। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করব, এই 180 থেকে এই কোণটা এবং এই কোণটা কি দিয়ে দেব, বাদে দেব, বিয়োগ দেই। 45 বিয়োগ হলো কত 30, বিয়োগ করে দেখেন কত হয় 105, কত হয় কারণ 45 আর হলো 30, 75 থেকে 180 থেকে যদি আমরা 75 ডিগ্রি বাদে দেই পাই কত 105 ডিগ্রি। সুতরাং উত্তর কত হবে, গ নাম্বার। আশা করি এই 5 নাম্বারটা সকলেই বুঝতে পারছেন। এরপরে দেখুন 6 নাম্বারটা কি বলছে। 6 নাম্বারটা একটু কঠিন, একটু মাথা খাটান, মাথা খাটালে খুবই সহজ। বলেছি আজকে জ্যামিতি পানির মতো বুঝাবো। বলছে ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ কি আঁকলাম এ বি এবং সি, এই ত্রিভুজ আঁকলাম। এখন বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই বিসি বাহুকে কি করব, এই ডি পর্যন্ত কি করছি বর্ধিত মানে বাড়াইতে হবে। বাড়াই আমরা এটার নাম দিছি কি ডি, বাড়াই এটার নাম কি দিছি ডি দিছি। এখন বলছে করা হলো কোণ এ সমান 60 ডিগ্রি, কোণ এ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, কোণ এ সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি এবং কোণ বি সমান 90 ডিগ্রি, বি সমান কয় ডিগ্রি 90 ডিগ্রি। আবারও বোঝেন এ সমান 60 ডিগ্রি আমরা বসাইছি, বলছে বি সমান 90 ডিগ্রি, তাহলে বি সমান 90 ডিগ্রি বসাইছি। বলে কোণ এ সি ডি, এখন দেখেন কোণ কি বলছে এ সি ডি কত, এই যে এইটার মান কত, এই কোণটার মান কত এটা চাইছে। চাইছে কি এ সি এবং ডি, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ আছে বা এই যে একটা কোণ আছে, এই কোণটার মান কত সেটাই আমাকে চাইছে। সহজভাবে চিন্তা করেন ও ভাই ও বোন, এইটা যদি সরল কোণ হয়, এটা কি কোণ সরল কোণ। যদি সরল কোণ আমরা এতটুকু চিন্তা করি, আমরা কিন্তু আগে শিখেছি সরল কোণের মান কত 180 ডিগ্রি, সরল কোণের মান কত 180 ডিগ্রি। এখন যদি সরল কোণের মান 180 ডিগ্রি হয়, এই পর্যন্ত চিন্তা করেন যে এটা 60, এটা কত 90। আমরা আগের অঙ্কটাই শিখে এসেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি যদি হয়, এইখান থেকে আমরা যদি এই দুই কোণ বাদ দেই কত, এই দুই কোণ বাদ দিয়ে হলো 90 মাইনাস 60 বিয়োগ করলে কত হয় 30 ডিগ্রি। কারণ এই দুটো যোগ করলে হয় 150 আর 180 থেকে 150 বাদ দিলে কত হয় 30 ডিগ্রি। সুতরাং এই কোণটার মান কয় ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এই তিনটা যোগ করলে কত হয় 180 ডিগ্রি। এখন এই সমস্তটার মান যদি 180 ডিগ্রি হয়, এখান থেকে যদি 30 ডিগ্রি কোণটা বাদ যায় থাকে কয় ডিগ্রি আর 150 ডিগ্রি। কয় ডিগ্রি থাকে 150 ডিগ্রি। জিনিসটা আবারও বোঝেন, একটা খেয়াল করেন, যদি চিত্রটা ভালো মতো আঁকি তাহলে আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। চিত্রটা একটু বাঁকা হালকানো হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, খেয়াল করে দেখেন। এটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হলো কত ডিগ্রি দিয়ে আছে 90 ডিগ্রি, আর এটা আমরা অঙ্ক করে পেলাম কয় ডিগ্রি 30 ডিগ্রি। কারণ আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি এ বি সি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুইটা যদি 60 আর 90 হয় তাহলে এটা অটোমেটিক 30 হয়। এটা বলছে বি কে সি পর্যন্ত কি করতে হবে বর্ধিত করতে হবে, বি কে সি পর্যন্ত কি করতে হবে ডি পর্যন্ত কি করতে হবে বর্ধিত করতে হবে। এই যে সি কে আমি ডি পর্যন্ত কি করে দিছি বর্ধিত করে দিছি। এখন দেখেন মনে করেন এই অংশটুকু নাই, এই অংশটুকু নাই, তাহলে এই পুরো কোণের মান কত, পুরো কোণের মান হলো 180 ডিগ্রি। এইখান থেকে এই 180 ডিগ্রি থেকে
এই অংশটুকু তো বাদ চলে গেছে, এই অংশটা কি চলে গেছে, বাদ চলে গেছে, তার মানে 30 ডিগ্রি কি চলে গেছে, বাদ চলে গেছে। কিন্তু আমার চাইছে কি, আমার চাইছে এই অংশটুকুর মান, কি চাইছে, এই অংশটুকুর মান, এই অংশটুকুর মান চাই নাই। তার মানে এই 180 থেকে 30 আমি কি দিব, বিয়োগ দেব। 180 থেকে 30 বিয়োগ দিলে কত পাই, 150 ডিগ্রি পাই। উত্তর অবশ্যই দেখেন 150 থাকার কথা, এই যে 150 ডিগ্রি আছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ওকে, দেখেন এরপরটা কি বলছে, যে একটি কোণের মান 80 ডিগ্রি। একটা কোণের মান কত ডিগ্রি, 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে। তাহলে দেখেন একটা কোণ আঁকি, এই একটা কোণ আঁকলাম। আচ্ছা, আমাদের আনুমানিক নিচ্ছি, এইটা ধরেন 80 ডিগ্রি হলো। তাহলে আমরা যদি সোজা দিলে কত ডিগ্রি হয়ে যেত, 90 ডিগ্রি। আমরা আজ দেখলাম কি 80 ডিগ্রি। এখন বলছে 80 ডিগ্রি হলে একে কি কোণ বলা হয়। প্রথমত আছে কি স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ। আচ্ছা, তাহলে আমরা সরল কোণ মোটামুটি জেনেছি। আমরা অপশনে কি জেনেছি, সরল কোণ হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি, কারণ সরল কোণ সোজা থাকবে, সুতরাং সরল কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি কাটা যাবে। সমকোণ, সমকোণ আমরা যদি 90 ডিগ্রি হয়, সমকোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, সুতরাং এই অপশনটাও আমার সঠিক না। এখন আছে কি সূক্ষ্মকোণ, আর কি স্থূলকোণ। সূক্ষ্মকোণ, স্থূলকোণ। এখন সূক্ষ্মকোণের সংজ্ঞা জানবো, স্থূলকোণের সংজ্ঞা জানবো। সূক্ষ্মকোণের সংজ্ঞা জানবো, স্থূলকোণের সংজ্ঞা জানবো। আচ্ছা, এই অংশটার মান আমরা যদি থিটা ধরি, মোটামুটি কি ধরুন থিটা, এটার নাম আমরা বলি যে থিটা বললাম, যে কি বললাম, থিটা বললাম। যদি কোন কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড়, 0 ডিগ্রির চেয়ে কি বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো কোণ হয়, সেই কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। আবারও বুঝেন, যদি কোনো কোণের মান এই 0 ডিগ্রির চেয়ে বড় হয়, অর্থাৎ এই যে এই থিটা সমান সমান হলো এখানে যে কয় ডিগ্রি থাক, এখানে তো 80 ডিগ্রি থাকে, এখানে 70 থাকতে পারে, 60 থাকতে পারে, 50 থাকতে পারে, যাই থাকুক না কেন, যদি এই মানটা 0 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, এই রকম কোণকে বলা হবে হলো সূক্ষ্মকোণ। আর তাহলে স্থূলকোণের সংজ্ঞা কি, স্থূলকোণ হবে এই যে দেখেন, এটা 90 ডিগ্রির চেয়ে কি হবে, 90 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে কি হবে, বড় হবে, কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। 180 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, তখন সেটাকে কি বলবো, স্থূলকোণ। আবারও বলছেন, যদি কোনো কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, 0 ডিগ্রির চেয়ে বড়, সংজ্ঞাটা লিখে রাখেন যদি মনে না থাকে, যে যদি কোনো কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাকে সূক্ষ্মকোণ বলা হয়। এবং যদি কোনো কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে তাকে স্থূলকোণ বলে। তাহলে এখন চিন্তা করেন, এখানে কত ডিগ্রি আছে, 80 ডিগ্রি আছে। কত ডিগ্রি আছে, 80 ডিগ্রি আছে। এখন আমরা মুখস্থ এটা করব না, আমরা শিখে নিলাম, সংজ্ঞাটা শিখে নিলাম, সংজ্ঞা থেকে আমরা উত্তরটা পাবো। কেন পাবো, এখানে পরীক্ষায় আপনি 80 ডিগ্রি মুখস্থ করে নিলেন, পরীক্ষায় এখানে যায় দেখেন 60 ডিগ্রি আছে। 60 ডিগ্রি থাক বা 50 বা 40 ডিগ্রি যাই থাকুক না কেন, ও ভাই ও বলছেন 90 ডিগ্রি চেয়ে ছোট হইলেই হলো, 0 ডিগ্রি চেয়ে বড় হলেই হলো, তাহলে তার নাম কি হবে, সূক্ষ্মকোণ হবে। এখানে যদি 89 ডিগ্রিও হয়, তারপরেও কি হবে, সূক্ষ্মকোণ হবে। সুতরাং এই উত্তরটা কোনটা, সূক্ষ্মকোণ। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন দেখেন, বলছে কি যে একটি সরল রেখার উপর কি বলছে, এই যে দেখেন একটা সরল রেখা, একটা সরল রেখা, আমরা একটা সরল রেখা আঁকলাম। সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি কোণ পাওয়া যায়? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল 2019 সালে। আচ্ছা, এই যে আমরা একটা সরল কোণ আঁকলাম, সরল কোণের উপরে কি বলছে, একটা লম্ব যদি আঁকো, সরল কোণের উপর একটা যদি লম্ব আঁকো, তাহলে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, সুতরাং কয়টা কোণ পাইলাম, দুইটা কোণ পাইলাম। কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আবার এইভাবে ঘুরাইও আসে, বিসিএস এ আমরা আজকেই পাবো, একটু পরেই পাবো, বিসিএস এ ঘুরাই আসে কিভাবে, যদি একটা সরল কোণের উভয় পাশে কোণ অঙ্কন করা হয়, একটা সরল রেখা বা একটা সরল কোণের যদি উভয় পাশে একটি লম্ব অঙ্কন করা হয়, তাহলে কয়টি কোণ উৎপন্ন করা হবে? তাহলে খেয়াল করে দেখেন, একটা দুইটা তিনটা চারটা হয়ে যাবে সেই ক্ষেত্রে। সুতরাং
এইখানে এসেছে যে একটি সরল রেখার উপর, এই যে একটা সরল রেখা আছে, এই সরল রেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি সেই ক্ষেত্রে কোণ উৎপন্ন হবে কয়টা? এই যে একটা, সুতরাং দুইটা হবে। আর যদি বলতো যে উভয় পাশে, তাহলে কয়টা হতো? 1 2 3 4টা হতো। সুতরাং এই জিনিসগুলো যখন পরীক্ষা আসবে, অর্থাৎ শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছে এই অঙ্কটা, সুতরাং এই বিষয়গুলো আমরা একটু মাথা জাস্ট খাটাবো যে এক পাশে বলছে না দুই পাশে বলছে। আমি আবারও বলছি, বিসিএস এ আসে দুই পাশে দিয়ে, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন পরীক্ষা আসে এক পাশে দিয়ে। যদি এক পাশে হয় তাহলে দুইটা, আর যদি দুই পাশেই অঙ্কন করা হয় তাহলে হবে 4টা কোণ। এরপরে আমরা চলে যাব 9 নাম্বার, দেখি 9 নাম্বারে কি আছে। ওকে, এরপর 9 নাম্বারটা দেখি। বলছে যে দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। দুইটা রশ্মি নিব, নিলাম একটা দুইটা, উৎপন্ন কোণ কয় ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়েছে। উৎপন্ন কোণ কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত গেল। বলছে এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? কি কোণ কি হবে? উৎপন্ন হবে। খেয়াল করে দেখুন, বলছে কি এক সরল কোণ, তাহলে এক সরল কোণ যদি বানাইতে চাই সামনে আনতে হবে, তাহলে এক সরল কোণ পুরোটা, তাই না? তাহলে এক সরল কোণ সমান সমান কয় ডিগ্রি? এক সরল কোণ পুরোটা আমরা অনেকবার শিখেছি। এক সরল কোণ সমান সমান কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ সমান সমান যদি 180 ডিগ্রি হয়, এখান থেকে বলছে যে 60 ডিগ্রি যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। এই কোণটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে বলছে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমরা কত পাবো? 120 ডিগ্রি পাবো। 100 কত ডিগ্রি পাবো? 20 ডিগ্রি পাবো। ও ভাই ও বোনেরা, অপশনে কি আছে দেখুন, সরল কোণ। সরল কোণ তো কোনোভাবেই হবে না, কারণ সরল কোণ সমান সমান তো 90 ডিগ্রি, কিন্তু উত্তর হয়েছে কয় ডিগ্রি? 120 ডিগ্রি। বলছে কি কোণ উৎপন্ন হয়েছে দেখেন, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ নাকি প্রবৃদ্ধি কোণ? প্রবৃদ্ধি কোণ হবে 180 ডিগ্রির চেয়ে বড়। 180 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। 360 ডিগ্রির চেয়ে ছোট এবং 180 ডিগ্রির চেয়ে বড়, তাকে বলা হয় কি? প্রবৃদ্ধি কোণ। আচ্ছা, যাক, আমরা আগে যেটা শিখেছিলাম যে সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণের সংজ্ঞা কি শিখেছিলাম, যে 0 ডিগ্রির চেয়ে যদি বড় হয়, 0 ডিগ্রির চেয়ে যদি থিটার মান বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাকে কি কোণ বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। তাকে কি কোণ বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। আমরা আগের একটা অঙ্কে শিখেছিলাম। কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 180 ডিগ্রির চেয়ে বড়, তাকে বলা হয় হলো স্থূল কোণ। তাকে কি কোণ বলা হয়? স্থূল কোণ বলা হয়। তাহলে যেহেতু 120 ডিগ্রি, 120 ডিগ্রি কি 90 এর চেয়ে বড়, 90 এর চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে এই 120 কি ছোট, সুতরাং এই কোণ সমান সমান কি ডিগ্রি হবে? স্থূল কোণ হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আবারও বলি যদি না বুঝে থাকেন, বলছে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি। বলছে এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিলে কত পাই? 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? সংজ্ঞায় আমরা শিখেছি, যদি কোনো কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাকে স্থূল কোণ বলা হয়। আমরা আগের অঙ্কেও শিখেছি, যেহেতু 180 ডিগ্রির চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড়, সুতরাং এই কোণের নাম হবে স্থূল কোণ। আশা করি এবার সকলে বুঝতে পেরেছেন। চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটা সবাই একটু পড়েন, দেখেন কি বলছে। যে 10 নম্বরটা বলেছে সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি কোণ 50 ডিগ্রি। তাহলে আমরা আগে একটা সমকোণ আঁকি। হ্যাঁ, আচ্ছা দেখেন সমকোণটা কিভাবে আঁকলাম। এই যে একটা সমকোণ আঁকলাম, সমকোণ সমান সমান 90 ডিগ্রি। সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রির একটা সমকোণ আঁকলাম। তাহলে বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ হলো 50 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণ সমান সমান 90 ডিগ্রি। সমকোণ সমান সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সমকোণ সমান সমান যদি 90 ডিগ্রি হয়, বলছে সমকোণের বিপরীত পাশে যে কোণটা থাকবে সেটা হবে 50 ডিগ্রি। তাহলে এটার মান কত ধরলাম? 50 ধরলাম। ও ভাই বোন, অনেকবার বলেছি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান কত ডিগ্রি বলেন?
ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। যদি এই দুইটা মিলাইয়া 140 হয়, 180 থেকে 140 বাদ দিলে থাকে কয় ডিগ্রি? 40 ডিগ্রি। বলছে তাহলে কোণ উৎপন্ন হবে সমান সমান 40 ডিগ্রি উৎপন্ন হবে। ও ভাই ও বোনেরা, এই প্রশ্নটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2018 সালে এসেছিল। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্ন আমরা আজকে জ্যামিতি যেহেতু বেসিক ক্লাস করাচ্ছি, আমরা আজকে পর্যন্তই রাখবো। আমাদের পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিশেষ করে বিসিএস পরীক্ষায় এবং প্রাথমিক নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেটা আসে, সম্পূরক কোণ এবং পূরক কোণ চতুর্ভুজ, এটা আমরা এই পার্ট 2-তে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই অংশটা পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ক্লাস ছাড়ার সাথে সাথে আপনারা লিঙ্কটা পেয়ে যান, আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই শেয়ার করে রাখুন যাতে, এবং বেশি বেশি করে শেয়ার যারা করবেন তাদের জন্য স্পেশালভাবে পুরস্কার তো থাকবে কিছুদিন পরেই দেখবেন। এবং আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।